হ্যালো, ওয়েলকাম টু দি থার্ড এপিসোড অফ কার্বোকাস্ট, যেখানে আমরা বাংলাদেশের সাস্টেনেবিলিটি লিডার্সদের কাছ থেকে তাদের জার্নি এবং তাদের স্টোরিগুলো শুনি আর কি। In the first two episodes, we focused a bit on energy. We also focused a bit on carbon. Today, the focus is on forestry and agriculture. And we have a very special guest with us today. It is Abdur Rauf Bhai from Sustainable Agricultural Foundation, SAF, who has been a pioneer in the carbon credit space. যারা অনেকে জানে না যে বাংলাদেশ থেকে the first carbon credits from forestry, যেটা কিনা ভেরা সার্টিফাইড, অ্যাকচুয়ালি রৌফ ভাইয়ের টিমই ইনিশিয়েট করেছিল। So today we just want to sit down and talk a bit about why SAF and Rauf Bhai team prefers carbon credits and what's their vision and feedback about it. Rauf Bhai, thank you so much for coming on the show today. We've known each other for a bit, working in the professional space. But for the audience, if you could say a bit words about SAF এবং আপনার journey to this company and carbon space, that would be great. Thank you, Navid Bhai. Thanks for having me, your prestigious podcast. Prestigious. I know it's prestigious, but it is something. And we're trying to build something. Thank Yes. you very much. Sustainable Agriculture Foundation, it is a Swiss-based not-for-profit organization. So earlier it was named at Syngenta Foundation for Sustainable Agriculture, but গত বছর 2024 সালের জুলাই মাস থেকে আমরা এটা কমপ্লিটলি রিব্র্যান্ড করেছি বা ডিটাচড ফ্রম দ্য সিনজেন্টা কর্পোরেট। সো দ্যাটস ওয়াই ইট ইজ নাও সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন, এবং এশিয়া এবং আফ্রিকাতে আমরা এক্সক্লুসিভলি এগ্রিকালচার হ্যাঁ। এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আর আমি এই অর্গানাইজেশনে আছি 2016 সালের শেষের দিক থেকে, এবং আমার রোল ওয়াইজ আমি নতুন প্রজেক্ট ডেভেলপমেন্ট, ফান্ড রেইজিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্টের এইসব জায়গাগুলোতে কাজ করি, এবং সেই নতুন প্রজেক্ট ডেভেলপমেন্টের পার্ট হিসেবে কার্বন ক্রেডিট এই প্রজেক্টটা আমরা ডেভেলপ করি 2022 সালে মূলত। কিন্তু ভিনটেজ ইয়ার হিসেবে আপনি জানেন যে অ্যাগ্রো ফরেস্ট্রি কার্বন ক্রেডিট প্রজেক্টকে 2 বছর বাফার নেওয়া যায়, মানে আগেকার যদি প্রজেক্ট রেডি প্রজেক্ট থাকে তাহলে 2 বছর আগে থেকে এটাকে কাউন্ট করা যায়। সো সেই হিসেবে আমরা 2022 সাল থেকে মূলত এক্সক্লুসিভলি ভেরা রেজিস্ট্রেশনের ভিতর দিয়ে গেছি। কিন্তু যদি বলা যায় যে এই অ্যাগ্রো ফরেস্ট্রি কার্বন ক্রেডিট প্রজেক্টটা কখন থেকে কাউন্ট হচ্ছে, তাহলে 2020 সালের জুন বা জুলাই মাস থেকে। Fantastic, fantastic. Yeah, অনেকে হয়তো জানে যে বাংলাদেশ থেকে the first carbon credits produced was by ইডকল। ওটা হচ্ছে সোলার, কুক স্টোভ, এনার্জি এরিয়াতে। বাট অ্যাকচুয়াল ল্যান্ড এবং ফরেস্ট্রি নিয়ে হয়তো আপনারাই ফার্স্টে একটা ভেরা সার্টিফাইড প্রজেক্ট কাজ করলেন, যেটা আসলে অনেকে জানে না আর কি। সো যাই হোক ভাইয়া, উই ওয়ান্টেড টু কাইন্ড অফ ফোকাস দ্য গিয়ার অ্যান্ড আস্ক ইউ যে মনে করেন আপনারা তো অনেকদিন ধরে গ্র্যান্টের উপরে চলতেন। সিনজেন্টা ইজ আ ভেরি বিগ কোম্পানি। সো আপনি একটু এক্সপ্লেন করলেন যে স্ট্র্যাটেজিক্যালি কেমনে এসএফটা সরে আসলো। বাট ইন আ ভেরি গ্র্যান্ট বেসড এনভায়রনমেন্ট আপনারা কিসের ভিত্তিতে ডিসাইড করলেন যে ইউ ওয়ান্ট টু পারসিউ কার্বন ফাইন্যান্স? স্পেশালি নট মেনি ইমপ্লিমেন্টেশন পার্টনার্স ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গো ফর কার্বন ফাইন্যান্স বিকজ অফ দ্য কমপ্লেক্সিটিজ ইনভলভড। সো আপনি যদি আমাদেরকে এক্সপ্লেন করতেন যে দ্য থট প্রসেস বিহাইন্ড কার্বন ফাইন্যান্স ফর ইউর স্পেসিফিক ফরেস্টেশন প্রজেক্ট, যেটা হচ্ছে বাংলাদেশের নর্থের দিকে, তাহলে ইট উড বি গ্রেট। ইটস এ মানে গুড কোয়েশ্চেন। সো স্টিল মানে আমরা নট ফর প্রফিট অর্গানাইজেশন হওয়ার কারণে আমাদের এখনও ডোনার ফান্ডিংয়ের পুরোই আমরা মোস্টলি ডিপেন্ডেন্ট। বাট ভেরি পার্টিকুলারলি এই কার্বন ক্রেডিট প্রজেক্টটা নিয়ে যদি আমরা বলি, তাহলে এখানে আমাদের এই জার্নিটা, মানে এই অ্যাগ্রো ফরেস্ট্রির যেই জার্নিটা, এইটা মূলত শুরু হয়েছে আমাদের 2018 সালের শেষের দিকে। তো এইটার আমাদের মেজর ফান্ডিং ছিল দ্য কোকা-কোলা ফাউন্ডেশনস এবং 2030 ওয়াটার রিসোর্স গ্রুপ। সো তারা, আপনি জানেন যে নর্থে ওখানে ওয়াটার স্কার্স এরিয়া। সো ওয়াটার স্কার্স এরিয়া, এবং ওখানে আবার রাইসের জন্য একটা জোন, আমাদের ফুড বাস্কেটও বলতে পারেন। তো ওখানে রাইস তো প্রচুর পরিমাণ ওয়াটার কনজিউম করে। তো ওখানে আবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী তারা আমের জন্য বিখ্যাত। তো একটা ট্রেন্ড কিছুটা শুরু হচ্ছিল যে রাইসকে বা ওয়াটার লাভিং ক্রপকে কিভাবে ট্রান্সফার করে লেস ওয়াটার লাভিং ক্রপে নেওয়া যায়, এবং রাইসেও যেন ওয়াটার কনজাম্পশনটাকে কমানো যায় কিভাবে। তো সেই ক্ষেত্রে আমরা তখন মানে যেটা করতেছিলাম, ওয়াটার নিয়ে 2টা ইন্টারভেনশন নিয়ে, একটা এডাব্লিউডি নিয়ে এবং আল্ট্রা হাই ডেনসিটি ম্যাঙ্গো প্লান্টেশন। ইটস এ নিউ কনসেপ্ট মেবি, বা এখন হয়তো একটু পপুলার হয়েছে, কিন্তু এই কনসেপ্টটাকে আমরা ইন্ডিয়া থেকে মূলত পিক করি। হ্যাঁ। জেন ইরিগেশন ইন্ডিয়াতে ওরা
ট্র্যাডিশনালি একটা ম্যাঙ্গো অর্চার্ড হয় হচ্ছে যে ১ একর জমিতে ৬০ থেকে ৭০ টা গাছ, কখনো ৪৫ থেকে ৭০ টা পর্যন্ত ম্যাঙ্গো স্যাপলিং প্লান্ট করে বা এতটা গাছ থাকে। সেখানে আমরা বলছি ৬৬৭ টা আম গাছ লাগাতে, হুইচ ইজ হাই ডেন্স। সো এই হাই ডেন্স ম্যাঙ্গো প্লান্টেশনটা যখন আমরা ১ম এ ডেমনস্ট্রেশন করলাম, উইদিন ফিউ ইয়ার্স ইট বিকাম ভেরি রেপ্লিকেশনটা অনেক ভালো শুরু হলো এবং অনেক মানুষই এটাকে রেপ্লিকেট করে হচ্ছে যে আল্ট্রা হাই ডেনসিটি প্ল্যান্টেশন করতে শুরু করলো। তো এখন ২০২২ সালের দিকে যখন বা ২১ সালের দিকে বিশেষ কোভিড পরবর্তী সময়ে তখন এইসব কার্বন ক্রেডিট এইগুলো নিয়ে আমরা কিছুটা স্টাডি শুরু করি হ্যাঁ। এবং ইন্ডিয়ান একটা কোম্পানির নাম ভারাহাস। সো ওরা মূলত আসে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, যে বাংলাদেশ গভর্নমেন্টের উনারা কোনোভাবে হচ্ছে যে এই অ্যাগ্রো ফরেস্ট্রিতে কার্বন ক্রেডিটের সাথে যুক্ত হতে পারে কিনা। কিন্তু উনার যিনি একজন নেপালি একজন ভদ্রলোক, সো উনি এখন অক্সফোর্ডে করে। সো উনি এসে উনার যখন গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করে, উই হ্যাভ এ গুড ফ্রেন্ড অন গভর্নমেন্ট ডিএই পার্টিকুলারলি। সো উনারা বলে যে হ্যাঁ, গভর্নমেন্টের ইটস এ পসিবল বাট ইট হ্যাজ এ ভেরি কমপ্লেক্স ওয়ে Yes. to take the permissions and other things. হ্যাঁ। Better, if you really want to do something innovative, so you can pursue হ্যাঁ। our organizations. সো তারপরে তাদের সাথে কথা হয়। হ্যাঁ, আমরা যে অলরেডি হচ্ছে যে আমাদের যেহেতু একটা কার্বন অনেকগুলো ম্যাঙ্গো অর্চার্ড আমাদের ওখানে তখন তৈরি হয়ে গেছে। কৃষকরা রেপ্লিকেট করতেছে। তখন ওনারা আমাদেরকে মেইন আইডিয়াটা দেয় যে তুমি যদি এখন এটা আমাদের সাথে আসো, তাহলে এই ভেরিফিকেশন বা অন্যান্য প্রজেক্ট ডেভেলপমেন্টের পার্টটা আমরা দেখব। তোমরা ইমপ্লিমেন্টেশন এর পার্টটাকে দেখো। দেখে আমরা এখানে এটাকে ভেরা প্ল্যাটফর্মে রেজিস্টার করি। সো ওইটা একটু ট্রাস্ট করা, ইট ওয়াজ এ বিট হুম। আ মানে যেহেতু আমরা জানি না আসলে একটা কোম্পানি এসে হ্যাঁ। বলল করব। আমরা ইন্ডিয়া ভিজিট করি, তাদের প্রজেক্ট গুলো দেখি, দেখার পরে তখন আমরা এটাকে ডিসাইড করি যে আমরা এটা করি। সো thus we converted traditional ultra high density mango Yeah. plantation expansion Yes. to carbon credit project. Fantastic, fantastic. Yeah, for viewers who don't know, Vera হচ্ছে একটা কার্বন রেজিস্ট্রি। অনেক ধরনের কার্বন রেজিস্ট্রি আছে। তাদের কাছে আমরা যখন ডকুমেন্ট সাবমিট করি, they stamp যে এই কার্বন রিডাকশন যে হচ্ছে ওইটা সঠিক নাকি না, অথবা ভেরিফাইড নাকি না। ভাইয়া, ক্যান ইউ অলসো এক্সপ্লেইন যে এই হাই ডেনসিটি যে ফরেস্টেশন, এটার কারণে কি আপনার ফলের যে কোয়ালিটি, এটার উপর কি কোনো প্রভাব পড়ে? এবং এক্সাক্টলি হাই ডেনসিটির কারণে আপনি ওয়াটারের একটা অ্যাঙ্গেল এক্সপ্লেইন করলেন। এক্সাক্টলি কার্বনটা কিভাবে কমে? আ ইয়া সো এখানে ২-৩ টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে যে যদি আমার যখন আম গাছ করতেছে, একটা অর্চার্ড করতেছে, তখন আগেকার ছিল কি ২ টা পার্ট ছিল। একটা হচ্ছে যে আমি টিম্বার, আরেকটা হচ্ছে ফ্রুটস। জি। কিন্তু আল্ট্রা হাই ডেনসিটি যখন করতেছি তখন আমি মোর কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে আমি ফ্রুটসটাকেই টার্গেট করতেছি। যেহেতু এই গাছটা কখনো ম্যান হাইটের চেয়ে বেশি হতে দিতে চাই না। আমরা ১২ ফিট বা ১০ ফিট মতো এরকম অ্যাঙ্গেলে এটাকে রাখতে চাই। তো এখানে আমার ইল্ডটা হয়ে যাবে 2x to 3x, মানে আগে যা হতো তাকে ২ থেকে ৩ গুণ হবে। পার গাছে আমের সংখ্যা কম হবে। কিন্তু যেহেতু ওই ৬০ টা গাছের কাছে ৬৬৭ টা গাছ, হ্যাঁ। তাহলে এবার গুণ করে ম্যাথ করে দেখেন এটা অনেক বেশি হচ্ছে যে ম্যাঙ্গো হয়। এবং ফ্রুটস গুলোকে অনেক বেশি হচ্ছে যে ইনটেনসিভ কেয়ার নিতে পারেন। আপনি তো হাত দিয়ে ধরতে পারতেছেন। ওখানে ফ্রুট ব্যাগ পরাইতে পারতেছেন। পেস্টিসাইড স্প্রে আপনার করা লাগতেছে না। এবং আল্ট্রা হাই ডেনসিটি করার পিছনে আরেকটা আমাদের রিজনিং ছিল যে ওইটার সাথে ডিপ ইরিগেশনটাকে সেট করা। তাহলে আমার ওয়াটার কনজাম্পশন 70% পর্যন্ত কমে যায়। তো ডিপ ইরিগেশনটাও আমরা স্টার্ট করেছিলাম, বাট ডিউ টু দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওই জায়গাটাতে আসে নাই। জি। কার্বনের প্রেক্ষাপটে এইখানে আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে যে আমার যেহেতু গাছ বেশি, ওর বায়োমাস কত সেটা দিয়ে কার্বন আপনার মেজার করে যে একটা গাছে টোটাল বায়োমাস কত সেটা আপার এবং ওর শেকড় দিয়ে নিচে সয়েল বায়োমাসের। সো সেখান থেকে আমরা বায়োমাস যদি বেশি হয় তাহলে তার কার্বন ক্রেডিট হ্যাঁ। বেশি হবে, বায়োমাস হ্যাঁ। কম হলে হ্যাঁ। কম হবে। কিন্তু আমার তো অনেক ঘন গাছ, এখানে কোনোভাবেই হচ্ছে যে কার্বনের জায়গাটা কমতেছে না, বরং অ্যাডিশনাল বাড়তেছে। সো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ভেরাতে তো আপনি জানেন যে হচ্ছে যে যখন রেজিস্টার করতে হয় তখন আপনাকে তো কার্বন ক্যালকুলেশন করে দিতে হয়। যে আমি এত বছরে এতটা গাছে পার গাছে এতটুকুন করে হবে, এর বায়োমাস এত হবে। হ্যাঁ। সো এবং এটা আপনার ক্যালকুলেশন হলেও হবে না। হতে হয় যে একটা পাবলিশ ডকুমেন্টস, ইয়েস। কোনো জার্নালে পাবলিশ হয়েছে সেই রকম কোনো ইকুয়েশন জি। আপনার প্লেস করতে হবে আপনার ইনফরমেশন। হ্যাঁ। সো আমরা যখন এটা ইকুয়েশনে প্লেস করলাম তখন আল্ট্রা হাই ডেনসিটি নিয়ে এরকম এটাকে অ্যালোমেট্রিক ইকুয়েশন বলে। আল্ট্রা হাই ডেনসিটির এরকম
অ্যালোমেট্রিক ইকুয়েশন নাই। কারণ আলট্রা হাই ডেনসিটি তো শুরুই হয় হ্যাঁ, তার আগে বুঝতে পারছি। তেমনভাবে। হ্যাঁ। তো ওইটার কারণে তখন আমাদের প্রজেক্টে এইটা তারা হয়তো ১ম এ বুঝতে পারে নাই যারা মানে ইয়ে করছে, এই অডিট করছে কিংবা ভেরার উনারাদের থেকেও ফিডব্যাক পায় নাই। আমরা যখন সেল করার জন্য বায়ারকে যখন আ বললাম এবং অডিটররা যখন আসলো তখন বলতেছে যে, "আপনি যে ইকুয়েশনটা ব্যবহার করছেন এটা তো বড় গাছের জন্য। তাহলে ছোট এই গাছ তো ঐরকম মোটা হবে না। হ্যাঁ। তাহলে আপনি এই ইকুয়েশন কিভাবে বের করবেন? এই ইকুয়েশন দিয়ে কিভাবে কার্বন মেজার করতেছেন?" দেন এগেইন কাম ব্যাক মানে আমাদের এখানে অনেক লার্নিং বুঝতে নেসেসারি। বুঝতে সো ওখানে আবার আমরা ওখানে তাহলে এই গাছের জন্য কি ধরনের ইকুয়েশন হবে? হ্যাঁ। ওখানে আবার সায়েন্টিস্ট এনগেজ করে আরেকটা যে নাজিম ইনস্টিটিউট আ নামটা মেবি ইটস লাইক এবং বেরার ইন্ডিয়ান আরেকটা রিসার্চ অর্গানাইজেশন সাপোর্ট নিয়ে হ্যাঁ। আমরা গাছকে উঠায়ে, শুকায়ে, মেপে, সয়েল-টয়েল নিয়ে আবার ওই অ্যালোমেট্রিক একটা ইকুয়েশনের রিসার্চ করে আমরা এভাবে ইকুয়েশন তৈরি করেছি। সো এইভাবে আরকি হচ্ছে যে আমাদের লার্নিং বাই ডুইং বাই লার্নিং এরকম লার্নিং বাই ডুইং করতেছি ইয়েস, আরকি। ফ্যান্টাস্টিক। ভাইয়া এখানে একটু গিয়ার শিফট করি। হ্যাঁ। মনে করেন বাংলাদেশ তো এখন এলডিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে যাবে। সো আপনাদের মতো যারা ইমপ্যাক্ট প্রজেক্ট রান করে গ্র্যান্ড এর উপরে হয়তো এখনই খেয়াল করছেন যে ওই চেক সাইজ গুলো কমে আসতেছে। হ্যাঁ, দ্যাটস ট্রু। এবং there is an পাইপলাইনে খুব একটা টাকা ঢুকতেছে না। রাইট? তো তখন অনেকে মনে করে যে ওকে আমি যদি কার্বন ক্রেডিট ইউজ করি টু ফাইন্যান্স মাই প্রজেক্ট হয়তো দ্যাট উড বি আ লঙ্গার সাস্টেইনেবল সলিউশন ইমপ্লিমেন্টেশন সাইডে। এখন আপনাদের প্রজেক্টের থেকে আপনারা কি মনে করেন যদি কার্বন ফাইন্যান্স না থাকতো, হুম। রাইট? আপনারা কি প্রজেক্টটা অ্যাকচুয়ালি চালাইতে পারতেন? আ অ্যা অর ফ্রেজিং ইট ডিফারেন্ট ওয়ে যে কার্বন ফাইন্যান্স ছাড়া কি এই আল্ট্রা হাই ডেনসিটি যে ফরেস্টেশন স্পেসিফিকলি বাংলাদেশে এটা কি পসিবল হতো নাকি না? এখানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে এটাকে ব্যাখ্যা করা যায়। একটা অ্যাঙ্গেল হচ্ছে যে যখন মানে যেহেতু আপনার কোনো প্রুফ অফ কনসেপ্ট না থাকলে আপনার ১ম ফাইন্যান্সিংটা কার্বন ক্রেডিটে বলেন বা এতে বলেন এটা নেওয়া কঠিন। জি। সো আপনার ওই যে ডেডলক যেই কথাটা বলে যে আপনার ১ম এ হচ্ছে উনাকে দেখাইতে হবে যে আমি এইটা করলে আমার আ ক্রেডিট জেনারেট হবে এবং এই ক্রেডিটটা বিক্রির উপযোগী হবে। দেন অন্য কেউ এটাকে ফাইন্যান্স করবে বা কার্বন ক্রেডিটের জন্য ফাইন্যান্স করবে। হ্যাঁ। আদারওয়াইজ তখন আ যে এবং এই প্রজেক্টটা আসলে সাকসেসফুলি সার্টেন টাইম রান করবে। মানে অ্যাগ্রো ফরেস্ট্রি প্রজেক্টে প্রতি ৫ বছর পর মানে কার্বন ক্রেডিট ইস্যু হয় আরকি। মানে অডিট করার সাপেক্ষে। তো এই ৫ বছরের জন্য যে ইনভেস্টমেন্টটা, আমাদের ইনভেস্টমেন্টটা সহজ হয়েছে যে ওখানে philanthropic ইনভেস্টমেন্টে আমাদের একটা হুম। জিনিস হয়ে গেছিল। এরপরে এখন যদি যে আমাদের যে টার্গেটটা আমরা ১ম এ ১০,০০০ হেক্টরের জন্য টার্গেট করেছিলাম। এখন সেটা কার্বন মার্কেটে ছোট কার্বনের হ্যাঁ। ভ্যালুর কোনো দাম নাই হ্যাঁ। বা কেউ কিনে না। হ্যাঁ। সো আমাদেরকে এখন হচ্ছে যেই বায়ার গুলোর কথা বলতেছি লাইক Microsoft কিংবা Amazon হ্যাঁ। তারা বিশেষ করে Microsoft কে আমরা এখন পিচ করতেছি। সো ওখানে ওরা বলতেছে যে ৩০,০০০ হেক্টর লাগাইতে হবে। মিনিমাম। এর মিনিমাম না এটা মানে এরকমটা তারা হলে তাদের জন্য তারা ইনভেস্ট করতে চাইবে তারা এরকম তাহলে তুমি যদি কমিট করো যে ৩০,০০০ করবা তাহলে আমি তোমার ক্রেডিটটা কিনবো এবং they will give a good price. ইয়েস। আদারওয়াইজ ছোট প্রজেক্টের জন্য আমি অডিটর নিয়োগ করব, এই করব, ওই করব আমি ইন্টারেস্টেড না। হুম। রাদার I will go for other project. সো ওই জায়গায় এখন যদি আমি ৩০,০০০ হেক্টরে এরকম প্রজেক্ট করতে যাই, এটা ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে সম্ভব না। সম্ভব। ডেভেলপমেন্ট ফান্ডে এত টাকা কেন দিবে সে? হুম। ডেভেলপমেন্ট ফান্ড কেন দেয়? যে আপনি একটা প্রুফ অফ কনসেপ্ট তৈরি করবেন, সেটা অটোমেটিক্যালি রেপ্লিকেট হবে। তো আমরা আমাদের প্রুফ অফ কনসেপ্টটা ডেভেলপমেন্ট ফান্ডে তৈরি হয়ে গেছে। আমাদের সাস্টেইনেবিলিটি তেও একটা গুড জায়গা যে হচ্ছে যে এখান থেকে যদি ক্রেডিটটা পাই, আমরা মোস্ট পার্টটাই কৃষকদের জন্য শেয়ার করে দিচ্ছি, কৃষকদের কাছে দিয়ে দিচ্ছি। একটা পার্ট যারা প্রজেক্ট মনিটরিং ভেরিফিকেশন এর জন্য আমাদেরকে হেল্প করছে টেকনিক্যাল পার্টনার আ ভারাহা। সো তারা একটা পার্ট নিবে। আর আমাদের এই যে মানে অর্গানাইজেশনের যে ইফোর্টটা যাচ্ছে যেখানে ম্যান পাওয়ার থেকে শুরু করে অন্য এখান তো যেহেতু আমরা ফর প্রফিট কোম্পানি না। ইয়েস। সো ওই কস্টটাকে আমাদের মিনিমাইজ সুতরাং আমাদের একটা প্রজেক্ট ভালো মতো চলতেছে। সো ইটস এ মানে good shift from the simply only one হ্যাঁ। philanthropic funding to another carbon বা climate funding. ইয়েস, ইয়েস। না আমরা ইউ আর ভেরি রাইট বিকজ আমরা দেখি যে অনেক আ ভালো, ভালো প্রজেক্ট আসে, ইনোভেটিভ প্রজেক্ট আসে যেখানে ফার্স্ট লেয়ার অফ ফাইন্যান্সিং টা আসে। বাট ওই ফার্স্ট লেয়ার অফ ফাইন্যান্সিং এর পরে অ্যাকচুয়ালি প্রজেক্টগুলো বন্ধ হয়ে যায় বিকজ দি রেভিনিউ স্ট্রিম ইজ নট ক্লিয়ার। Exactly. ইমপ্যাক্ট টা দেখে না। আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে মনে করেন বাংলাদেশে তো এমনিতে অনেক পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছে ইন ডিফারেন্ট রিজনস। ইকোনমিক্যালিও দেয়ার আর
the risk is very high. So আপনি যখন বিদেশের বায়ারের সাথে কথা বলছেন, like how are they looking at Bangladesh? Are they looking at Bangladesh as a risky climate investment destination? Like they see the potential in our country to mitigate and emit and reduce a lot of carbon. ওয়েল এখানে মানে ডিফারেন্ট টাইপ অফ মানে থিঙ্কিং আছে। একটা থিঙ্কিং হচ্ছে যে যখন আপনি ইনভেস্টর যে ইনভেস্ট করতেছে এবং সেখান যে টাকাটা উঠায় নিতে চায়, সে অলওয়েজ ওর রিস্কগুলোকে খুব কেয়ারফুলি ডিফাইন করতে চায়, কেয়ারফুলি দেখতে চায়। তো এখানে দেখার ভিতরে যেন ভেরি পার্টিকুলার যদি আমি কার্বনের কথা বলি, তাহলে কার্বনের রিস্কগুলো কি? যে একটা রিস্ক হচ্ছে যে গভর্নমেন্ট ইনস্টেবল হলে কোনো পলিসিতে কোথাও এমন কোনো চেঞ্জ আসবে কিনা, যেই চেঞ্জটা তার এই ইটাকে তার ইনভেস্টমেন্টটাকে ইনসিকিউর করবে। ফর এক্সাম্পল যে আমরা এখন ভলান্টারি মার্কেটের জন্য করতেছি। আমাদের আর্টিকেল 6 এখনো কমপ্লিটলি ঠিক হয় নাই। আমাদের এখনো মনিটরিং ভেরিফিকেশনের যে কান্ট্রি ওয়াইজ যে এটা এখনো ঠিক হয় নাই। সো এখন নতুন গভর্নমেন্ট এসছে, তার ফর এক্সাম্পল যে সে ট্যাক্স করলো যে এটার উপরে 5% ট্যাক্স দিতে হবে। অথবা আমি এটাকে ভালো মতো দেখছি না। তখন তার জন্য তো ইনস্টেবল গভর্নমেন্ট হলে বা ইনস্টেবল যদি থাকে, তাহলে সেটা তো সে রিস্ক ফিল করে। সেকেন্ড রিস্ক হচ্ছে যে গভর্নমেন্টই কোনো একটা ইনিশিয়েটিভ নিবে যেটাতে অ্যাডিশনালিটিটা সে পাচ্ছে না। কিন্তু মানে যখন হচ্ছে যে একটা গভর্নমেন্ট থাকে, তখন তো তার একটা লং টার্ম কমিটমেন্ট থাকে যে আমি ৫ বছরে এই কাজটা করব। তাহলে ৫ বছরের ভিতরে আমি কার্বন নিয়ে কি করব, আমি ইমপ্যাক্ট ফান্ড নিয়ে কি করব, সে তো ওইরকম একটা কিছু বলবে। কিন্তু মানে এখন তো কেউ নাই। সুতরাং এটা আসলে ২ বছর পর কি হবে সে বুঝতে পারতেছে না। সো এরকম জিনিসগুলো আছে। বা এরকম হচ্ছে যে এইটা তো মানে চিন্তা করতেছে তারা। এবং ডেভেলপমেন্ট ফান্ড দেখেন বাংলাদেশ থেকে এতে চলে যাচ্ছে, আফ্রিকাতে যাচ্ছে। সো এটার রিস্ক তো এটাই ডেফিনিটলি এটা একটা জায়গা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবং আরো কয়েকটা যদি রিস্ক ম্যাপ আউট করা, যে বাংলাদেশে কোনো কার্বন ইন্স্যুরেন্স প্রোভাইডার নাই, রাইট? যে কারণে আপনি যখন বিদেশি ইনভেস্টর আসে, ওরা একটু এক্সপ্লয়েটও করতে পারে যে না আমি প্রাইস কম দিব বিকজ ইউ আর ভেরি রিস্কি। তখন আমাদের বাংলাদেশের যে হোম গ্রোন প্রোডাক্টটা, ওগুলো কিন্তু সিভিয়ারলি আন্ডার ভ্যালুড হয় আর কি। না এগুলো হ্যাঁ। সো এগেন আই ওয়ান্ট পরে যখন ওরা বাফারটা বাড়ায় দিবে। বাফারটা বাড়াই দিই। বাফার বাড়ায় দেওয়া মানে তো আমি এমনিতেই আমি তৈরি করলাম ফর এক্সাম্পল ১০০ ক্রেডিট, ওরা যদি বাফার 5% এর জায়গায় যদি 10% এর জায়গায় যদি 50% বাফার করে, 20% বাফার করে, বাফার বাড়ায় দিলে তো আমি এমনিতেই তাই করতে পারি, লাভটা কি? আমার তো মানে কমে যাবে। Great. You don't have to disclose this, but আপনি যদি বলতে পারেন যে আপনাদের ভেরার হাই ফরেস্ট প্রজেক্ট থেকে নেক্সট 10 ইয়ার্স এ মনে করেন আপনারা কতটুকু অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিং এক্সপেক্ট করছেন, অ্যাডিশনাল ফাইন্যান্সিং, it can be confidential but like এটা মানে একটু মানে কনফিডেন্সিয়াল বলতে, যেহেতু আমরা ফুল কমিটমেন্ট এখনো পাই নাই। জি। তো বাট এইটার হচ্ছে যে আমরা তো একটা ভালো অ্যামাউন্ট মানে এক্সপেক্ট করতেছি। ফর এক্সাম্পল যদি ৩০,০০০ হেক্টর জমির যদি আমি কার্বন ক্রেডিটের জন্য যদি আমি নতুন করে ফরেস্টেশন করতে চাই, অ্যাগ্রো ফরেস্ট্রি করতে চাই, আমি সিম্পল যদি অন্য সমস্ত কস্ট বাদ, সিম্পল কস্ট যদি আমি শুধু সিডলিংটাকে যদি সাপোর্ট দিই, তাহলে ১ হেক্টর জমিতে ১৬০০ গাছ, ১৬০০ গাছ গুণ ধরেন ৳৬০ একটা গাছ, তাহলে ১৬০০ গুণ ৬০ গুণ ৩০,০০০ হেক্টর। সো ইটস এ বিগ অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট। বিগ অ্যামাউন্ট। এবং এই টাকাটা তারা দিতেও চায় এবং এই টাকাটা দিতেই চায় তারা। কারণ হচ্ছে যে যদি সে এখানে ইনভেস্টটা না করে, তার ওই যে গ্রিন ওয়াশের যে একটা ভয় আছে, সো সে তখন প্রুভ করতে হবে যে সে অ্যাডিশনালি এই অ্যাডিশনালিটিটা কি? মানে সে যদি না থাকতো তাহলে এই প্রজেক্টটা হতো না। এইটা তাকে ফার্স্ট প্রুভ করতে হয় হচ্ছে যে ভেরাতে। জি। তো ওর অ্যাডিশনালিটিতে আমি যদি না থাকতাম তাহলে এত সিডলিং ওখানে লাগানো হতো না। কারণ আমি ওই টাকা দিয়েছি বলেই সে সিডলিংটা কিনছে, বা আমি সিডলিংটা তাকে ফ্রি সাপোর্ট দিয়েছি বলেই সে এই বাগানটা করছে। সুতরাং ওই অ্যাডিশনালিটির জায়গাটা এটা একটা স্ট্রং জায়গা হয় এবং ওইটার কারণে ইনভেস্টমেন্টটা আসে। তো আপনি দেখেন তাহলে কতশো কোটি টাকা হয়। অনেক, অনেক। ওয়াও! মানে প্রবাবলি কল্পনার বাইরে। আজকে এবং আপনি একটা জিনিস, থ্যাংক ইউ ফর এডুকেটিং, যে কার্বন ক্রেডিট প্রজেক্টের ক্ষেত্রে অ্যাডিশনালিটি জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। খুবই, যে আপনার যে টাকাটা ঢালতেছেন ওটার জন্য অ্যাডিশনাল ইউনিট অফ কার্বন কমে যাবে আরকি। আরেকটা জিনিস যেটা আপনাদের প্রজেক্টের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে পার্মানেন্স। যে আপনি যে টাকাটা ঢালতেছেন যেন ১০ বছর পরে আমি গাছগুলো আমি না কেটে দিই। এটাও ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট ক্রাইটেরিয়া আই থিংক। ওরা ২ টা জিনিসকে মানে সিরিয়াসলি দেখে। একটা হচ্ছে যে
এই মানে অ্যাডিশনালিটিটা কি আছে? ফর এক্সাম্পল বাংলাদেশে এখন যদি এমনিতেই ম্যাঙ্গো অর্চার্ড বা অর্চার্ডটার এক্সপানশন অনেক ফাস্টার হয় হুম। উইদাউট কারো সাপোর্ট, হুম। তাহলে কিন্তু উনি অ্যাডিশনালিটি খুঁজে পাবেন। বুঝতে পারছি। সুতরাং এমনিতে হচ্ছে না এটা প্রথমত আগে হ্যাঁ। প্রুভ করা লাগে। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে যে একটা অ্যাগ্রো ফরেস্ট্রি প্রজেক্টে কার্বন ক্রেডিট পিরিয়ড হচ্ছে ২০ বছর। হুম। ২০ বছর পর্যন্ত ক্রেডিট ইস্যু হয়। হুম। কিন্তু উনারা চায় যে হচ্ছে যে ৪০ বছর এই গাছটা থাকবে। হুম। তাহলে ৪০ বছর যদি গাছটা থাকে তাহলে এই অ্যাসিউরিটিটা কে দিবে? হুম। ওইজন্য ল্যান্ড ওনারশিপটা কার? এবং ল্যান্ড ডকুমেন্ট দিয়ে ফার্মারের সাথে এগ্রিমেন্টটা হয় যে হচ্ছে যে সে তার এই গাছটাকে কাটবে না। হুম। তো ওখানে আমাদের একটা চ্যালেঞ্জ আমরা যেমন ফেস করছি, প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে যে এখানে অনেক ম্যাঙ্গো অর্চার্ড গুলো হচ্ছে লিজ বেসিস। মানে জমি লিজ নিচ্ছে। লিজ নিচ্ছে? লিজ নিয়ে ১০ বছরের জন্য বা ১৫ বছরের জন্য লিজ নিচ্ছে। তারপরে সেই বাগানটা করতেছে। এখন ওনাদের আমরা ফার্স্ট কোয়েশ্চেন যখন অডিট হচ্ছে, অডিটের সময় আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটাই করতেছে যে এই লিজের পরে এই বাগানটা কি হবে? যে লিজ নিয়েছে সে কি বাগান কেটে-কুটে নিয়ে চলে যাবে? হ্যাঁ। নাকি এই গাছটা হচ্ছে যে মালিকের থাকবে? যদি মালিকের থাকে তাহলে মালিক কিভাবে অ্যাসিউর করতেছে যে এই গাছটা ৪০ বছর থাকবে বা ২০ বছরের ভিতর কাটা হবে না? হুম। সো এগেইন আমরা ১ম বছর ১ম এ যখন রেজিস্টার করছি হ্যাঁ। তখন তো আমরা শুধু উনারা আমাদেরও এটা লার্নিং যে তখন কিন্তু আমরা মালিকের কাছ থেকে হচ্ছে যে কোনো কনসেন্ট নিই নাই। আমরা কনসেন্ট নিয়েছি যার কাছে জমির দলিল আছে যে লিজ নিয়েছে তাদের কাছ থেকে। আচ্ছা, আচ্ছা। এখন আমাদের এক্সট্রা কনসেন্ট নিতে হচ্ছে মালিকের কাছ থেকেও যে সেও এটা রাখবে এবং এর পরের ক্রেডিট যেগুলো ইস্যু হবে সেই ক্রেডিটটা সে পাচ্ছে। সো ইটস এ ফেয়ার। ইটস ফেয়ার। সো এখন এই ফেয়ার জায়গাটা এইটা হচ্ছে যে মানে আপনাকে শুধু মুখে না ওইটা খাতা কলম দিয়ে প্রুভ করতে ডেমনস্ট্রেট ডেমনস্ট্রেট এবং এগ্রিমেন্ট ডকুমেন্টস হ্যাঁ। দিয়ে। এই ডকুমেন্টেশন একটা অনেক মানে লেন্দি প্রসেস শেষ থাকে না। Yes. সে ধরেন হচ্ছে যে এখন আ জমিটা সে লিজ দিয়েছে সে রাজশাহীতেই নাই। সে আছে ফর এক্সাম্পল যে হচ্ছে যে ঢাকাতে। আমি তো তার কাছ থেকে সিগনেচারটা আমাকে নিতে হবে বা তার কনসেন্টটা নিতে হবে। সো ইটস নট এ ইজি টাস্ক টু জাস্ট যে আমি গাছ লাগালাম, আমি বাগান করে দিলাম আর তাহলেই কার্বন ক্রেডিটে রেজিস্টার করে ফেলবো। ক্রেডিটটা হবে। ব্যাপারটা এতটা ইজি না। হ্যাঁ, হ্যাঁ। No, you are absolutely right. It's a very long-term project involving a lot of stakeholders. এবং I can assume the amount of paperwork involved হ্যাঁ, in অনেক something পেপার like that. Yeah, great. আমি আরেকটু গিয়ার শিফট করলাম কনভারসেশনটা। সো অ্যাজ ওয়ান অফ দি ফার্স্ট প্রজেক্ট ডেভেলপার্স আপনার মতে যে যদি বাংলাদেশকে একটা অ্যাট্রাকটিভ ক্লাইমেট বা কার্বন ক্রেডিট ডেস্টিনেশন হতে হয়, what are the things that we as a country and we as a ecosystem need to improve on, right? আমি এটা বলছি কারণ আপনি যদি নেইবারিং কান্ট্রিগুলো দেখেন, ইন্ডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, ইভেন শ্রীলঙ্কা, right? They are a lot matured in terms of carbon finance. ওদের internal carbon legislation আছে। বাংলাদেশেরও হচ্ছে, it's under review আরকি। But they have a very mature market যেখানে local players themselves are transacting credits. লোকাল প্লেয়ার তো দূরের কথা, বাংলাদেশে তো মাত্র ২ থেকে ৩ টা প্রজেক্ট আছে যেটা ইন্টারন্যাশনালি মেবি এক্সপোর্ট করছে। হয়তো আরো আসছে আরকি। So from a project developer or implementation perspective, what do you think we can improve on as a country, as an ecosystem to make sure that Bangladesh gets its fair share of deserved carbon finance? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনস এবং আই রিয়ালি অ্যাপ্রিশিয়েট এই জিনিসটা মনে হয় সবার একটু হওয়া দরকার। যে আ ইন্ডিয়া আমার এই প্রজেক্টের জন্য আমরা ইন্ডিয়াতে থেকে হচ্ছে যে প্রজেক্ট ডেভেলপার নিয়েছি। হ্যাঁ। এই প্রজেক্টে যখন অডিট হলো, সে অডিট কে করছে? ইন্ডিয়ান কার্বন চেক আরেকটা ইন্ডিয়ান কোম্পানি। আমি এখন হচ্ছে যে বায়ার খুঁজতেছি থ্রু ইন্ডিয়া। হ্যাঁ। মানে মানে ডাজ ইট মিন যে আমরা কিছু জানি না? ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ। আমাদের এখানে অনেক ভালো অ মানে কি বলে ট্যালেন্টেড পিপল আছে, ইয়াং স্টার্টআপ আছে। হ্যাঁ। কিন্তু সামহাউ কোথায় যেন আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে হয়তো থট প্রসেসটার ভিতরে কখনো যায় না। হুম। এত স্টার্টআপ হচ্ছে, স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে কাজ করতেছে। হুম। কিন্তু একটা স্টার্টআপ আমি ১ম আপনাদেরকে দেখে আছে যেই কারণে আপনাদের সাথে এই রিলেশনশিপটা হওয়া। হ্যাঁ। যে বলছে যে আমরা কার্বন ক্রেডিটের একজন একটা হচ্ছে যে এইরকম ভেরিফিকেশন এর এই জায়গাটাতে আমরা কাজ করতে চাই। হ্যাঁ। সো আনটিল অর আনলেস এবং ইস্যুটা হচ্ছে কি যেমন আমরা ইন্ডিয়া বা অন্যান্য যাদের সাথে এই ইকোসিস্টেম নিয়ে কাজ করছি তাদের লোকাল কনটেক্সট নিয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি পুয়ার।
বা তারা আমাদের কাছ থেকে শিখতেছে তারপরে বলতেছে। সে আননেসেসারি অনেক ডকুমেন্টও আমার কাছে দিচ্ছে। এটা হয়তো ইন্ডিয়ার জন্য ফিট, হয়তো শ্রীলঙ্কা, নেপালের জন্য ফিট। ওটা তো আমার এখানে ফিট হচ্ছে না। তখন আবার তাদেরকে বোঝাইতে হচ্ছে, এটার জন্য আমার ডাবল কস্টিং হচ্ছে। সো আমাদের বেসিক্যালি কি দরকার? একটা এরকম প্রজেক্ট ভেরিফিকেশন যারা করতে পারে, প্রজেক্ট প্রপোজাল বা প্রজেক্ট ডিজাইন করার জন্য যারা আমাদেরকে হেল্প করতে পারে, এইরকম একটা স্টার্টআপ বা কনসাল্টিং দরকার। সেকেন্ড আমাদের কি দরকার? যারা হচ্ছে যেটা বাই করবে, বায়ারের সাথে কানেক্ট করতে পারে। ভেন্ডর বা হচ্ছে যে মিডলম্যান বা কার্বন ক্রেডিট ব্রোকার। ইয়েস। সো এই ব্রোকারটাও আমাদের দেশের অনেকেই কিন্তু অন্যের হয়ে কাজ করে। হ্যাঁ। এবং আমাদের দেশে ধরেন মানে কর্পোরেটের অনেকের যেগুলো মাল্টিন্যাশনাল তারা কিন্তু কার্বন কিনতেছে। হ্যাঁ। বা বিদেশ থেকে। বিদেশ থেকে কিনতেছে। দেশে থেকে। দেশ থেকে মানে সিস্টেমটা তো নাই। System নাই। Yes. সিস্টেমটা নাই। হ্যাঁ। সো আমাদের ইকোসিস্টেমে কয়েকটা জিনিস নিয়ে আসা দরকার। একটা হচ্ছে যে এরকম কোম্পানি যারা প্রজেক্ট তৈরি করতে, প্রজেক্ট হ্যাঁ। ভেরিফিকেশন করতে পারে। একটা কোম্পানি যারা কাজ করতে পারে বায়ারদেরকে এবং ফাইন্যান্স নিয়ে আসতে পারে এবং এডুকেশন নাই। মানে এটা নিয়ে যে আমাদেরকে অ্যাওয়ার্ড করার জায়গা সেই জায়গাটা নেই। আপনার ফার্স্ট পার্টে যদি বলি যে কোয়েশ্চেনটা যে কোথায় পোটেনশিয়াল কার্বন ক্রেডিটের জন্য এখন দেখেন। তো আমরা এখন পর্যন্ত ফোকাসড হয়ে আছি এনার্জি। হ্যাঁ। আই মানে এগ্রিড যে এনার্জির থেকে এটা করা সহজ এবং এখান থেকে আমাদের এনডিসির যে টার্গেট বলেন সেখানেও এনার্জি নিয়েই সমস্ত টার্গেটগুলো দেওয়া আছে এবং এটা ভেরিফিকেশনটা ইজি বলেই এখানে গেছে। কিন্তু আমার এগ্রিকালচারের বা হচ্ছে যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, হুম। রিজেনারেটিভ এগ্রিকালচারাল প্র্যাকটিস অর ম্যানগ্রোভ আমাদের তো ম্যানগ্রোভ তো সবার নাই। হুম। ম্যানগ্রোভ কি সব দেশের আছে? Yes. সো সেই ইভেন ব্লু কার্বন কি সব দেশ করতে চাইলেই কি পারবে না। এটা আমাদের আমাদের Yes. গড গিফটেড জিনিস। Yes, yes. তো ওখান থেকে আমাদের একটা আমাদের পুরো সিস্টেমটাই চলে এগ্রিকালচারের উপরে। হ্যাঁ। তো এগ্রিকালচারের এখানে শুধু অ্যাগ্রো ফরেস্ট্রি না। এগ্রিকালচারের এবং দেখেন হচ্ছে যে যদি এডব্লিউডি র কথা বলি, রাইস উৎপাদনে আমরা কি ওয়ার্ল্ডের 3rd। হ্যাঁ। তো রাইসের যে প্র্যাকটিসটা সেখানে এডব্লিউডি প্র্যাকটিস করায় এখান থেকে এবং এটার কার্বন ক্রেডিট জেনারেট হতে তো মাত্র কয়দিন লাগে? ৩ মাসে আমার একটা সিজন শেষ হয়ে যাচ্ছে। ভেরিফিকেশন হতে কয়দিন টাইম লাগতেছে? টাইম লাগতেছে না। হুম। অ্যাগ্রো ফরেস্ট্রির জন্য একটু বেশি টাইম লাগছে। কিন্তু এডব্লিউডির কথা যদি আমরা বলি, তাহলে এডব্লিউডিকে তো আমরা এটা অনায়াসেই করতে পারি এবং কার্বন ফাইন্যান্স আসলে ফার্মারকে অ্যাডিশনাল যদি একটা সাপোর্ট দেওয়া যায়, এডব্লিউডি প্রমোট হবে এবং এটা করা সম্ভব। Yes. সো আমরা এখানে একটা হিউজ অপরচুনিটি আছে শুধু এগ্রিকালচার বেস কার্বন ক্রেডিটে করার। কিন্তু ওই যে এখানে হিউজ ডেটা দরকার, হিউজ ভেরিফিকেশন দরকার। এখন স্যাটেলাইট ইমেজ লাগবে, আপনার গ্রাউন্ড ইমেজ লাগবে, গ্রাউন্ড পিকচার লাগবে, জিও ম্যাপ লাগবে। জি। এই যে এইসব জিনিসগুলো এনার্জির দিয়ে তো ওইভাবে লাগতেছে না। তো এটা এগুলো লাগবে বলে তো আমার এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগটাও বাড়বে। জি। এতগুলো মানে মানুষ খাটতে পারবে। একটা এডব্লিউডির ভেরিফিকেশনের জন্য আপনার একটা ফিল্ডে একটা সিজনে ১৫ বার যাওয়া লাগে। ১৫ ১২০ টা মতো ডেটা পয়েন্টে ডেটা কালেক্ট করা লাগে। হ্যাঁ। এডব্লিউডি। হ্যাঁ। তাহলে এখানে ১৫ বার যাওয়া লাগে মানে একজন যদি মানুষ ওখানে যায় সে তো তার জন্য চার্জ করবে। তার মানে আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না? হুম। সো এটা একটা হিউজ অপরচুনিটি। মানে কার্বন ক্রেডিটটা তো কম্পেনসেট করবে এই জায়গাটাতে। আপনি যদি সরাসরি অনেক বেশি টাকা না দেও, জি। এই এমপ্লয়মেন্টও যদি ক্রিয়েট করে তাই জি। কি অনেক না? না অবশ্যই এবং আরেকটা আই থিংক ইউ আর রাইট। আই থিংক পলিসি ওয়াইজও আই থিংক আমাদের কার্বন লেজিসলেশনটা হওয়া জরুরি। হুম। আদারওয়াইজ যখন আমরা বিদেশি ইনভেস্টরের সাথে কথা বলি, তারা এখানে ইনভেস্ট করতে চায় না। যেটা আপনি বললেন যে আমার যদি ইনভেস্টমেন্টটা স্যাবোটাজ হয়, জি। তাহলে কি হবে? এটা কিন্তু একটা কেস হয়েছিল জিম্বাবুয়েতে। জিম্বাবুয়েতে গভর্নমেন্ট হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে এভরি প্রাইভেট প্রজেক্ট ইজ দেয়ারস হ্যাঁ। বিকজ কার্বন ইজ এ কমন গুড। হ্যাঁ, হ্যাঁ। এবং ওরা 50% রেভিনিউ নিয়ে নিল। নিয়ে 5% না 50%। তখন তো ইনভেস্ট যারা করেছে মাইক্রোসফট অথবা ফ্রন্টিয়ার ওরা তো মারা খেয়ে গেল বিকজ বাই লেজিসলেশন হুম। ওদেরকে এটা কেটে ফেলতে হচ্ছে। বাট অলসো আই ডু এগ্রি উইথ ইউ যে বাংলাদেশের জিএইচটি প্রোডাকশনের একটা খুব বড় অংশ হচ্ছে এগ্রিকালচারাল চেইনে হ্যাঁ। এবং এটার একটা ডেফিনিট এমফেসিস অবশ্যই থাকা উচিত। ভাইয়া আমি ইটস বিন আ প্লেজেন্ট ডিসকাশন। আমি একটা লাস্ট কোয়েশ্চেন নিয়ে আপনাকে এন্ড করবো। সেটা হচ্ছে যে যখন আমি কমন মানুষের সাথে কথা বলি, তারা কার্বন ক্রেডিট নিয়ে খুব একটা জানে না। হুম। বা যারা এনভায়রনমেন্ট নিয়ে কিছুটা কাজ করে বাংলাদেশে, যখন ওদের সাথে কথা বলি, ওরা বলে যে কার্বন ক্রেডিট একটা স্ক্যাম। হ্যাঁ, অনেক স্ক্যাম হয়। কার্বন এটা তো আমরা বিদেশি কোম্পানিগুলোকে এম্পাওয়ার করছি হুম। আরো পলিউট করার জন্য, হুম। রাইট? যেটা বাংলাদেশের একটা ন্যাশনাল পলিসি হচ্ছে যে আমাদের আরো টাকা লাগবে ক্লাইমেট অ্যাডাপ্টেশন এর জন্য, বাট ক্লাইমেট মিটিগেশন এর জন্য হুম। দেয়ার ইজ নো ফোকাস হুম। আরকি।
সো আপনার পার্সপেক্টিভে হাউ ক্যান উই অ্যাকচুয়ালি চেঞ্জ পিপলস মাইন্ড হুম। about carbon finance and carbon credits? হুম। Certainly, having projects like SAF's ultra high density, যেখানে there are verifiable metrics যে হুম। কার্বন কমছে, these examples are obviously necessary. But other than that, how do you think we should try to educate the common people or people working in the environment যে carbon credit is not a bad thing, but it is actually the next frontier of investment for Bangladesh? ওয়েল এখানে আসলে স্ক্যাম বলার পেছনে কিছু কারণও আছে, কিছু মানে হয়তো তাদের এক্সপেরিয়েন্সও মানে কিছু থাকতে পারে। মানে আর ইভেন আমি হচ্ছে যে অনেক গভর্নমেন্ট পিপল, আমাদের এনজিও দের মানে মানে হাইন প্রফেশনাল, হ্যাঁ। এবং যারা এনভায়রনমেন্টে কোপ-টোপ থেকে শুরু হ্যাঁ। করে সব জায়গাতে কথা বলে। হ্যাঁ, হ্যাঁ। আবার যেই কার্বনকে সো এই যে মানে ১ম ইমপ্রেশনটা একটু সো ওয়ান রিজন। ফার্স্ট রিজন হচ্ছে যে এখানে কার্বন ক্রেডিট করছে, কেউ টাকা পাইছে? এখনো এখনো টাকা পাইছে? এখন যদি আপনি বলতে পারেন যে, "না, তো এখনো হয়নি, আমাদেরটা হবে।" যেদিন হবে সেদিনকে বইলেন। হ্যাঁ, হ্যাঁ। সো মানে আপনি তো ফার্স্ট মুভার কেউ না। জি। আপনাকে someone কে একটা ফার্স্ট মুভার হইতে হবে যে আসলে এই পুরো প্রসেসটা কমপ্লিট করে টাকাটা এনে, টাকাটা আপনি আসলে দেখাইতে পারতে হবে। হুম। সো ওই এতদিন যাবতই সবাই কই, কোথায়, কই টাকা, কই কিভাবে আসবে? এরকমভাবে হচ্ছে যে এখনো কেউ রিয়াল সেন্স এ টাকাটা মেক করতে পারে নাই। ওই সেন্স এ তাদের কাছে হয়তো কথাটা ঠিক আছে যে কই এখনো তো কিছু হয় নাই। কিন্তু আপনার তো একটা মানে মানে সিস্টেম, একটা প্রসেস আছে। জি। আপনার এখনো আর্টিকেল 6 এর এই জিনিসটা ঠিক হয় নাই। একটা কার্বন অ্যাগ্রো ফরেস্ট্রি কার্বন ক্রেডিট করতে গেলে আপনাকে ৫ বছর ওয়েট করতে হবে। আপনি এক্সপেরিয়েন্স না, আপনি বায়ারের সাথে কমিউনিকেট করতে পারেন না, অথবা যাদেরকে দিয়ে প্রজেক্ট করাবেন তাদের সাথেও আপনি কমিউনিকেট করতে পারছেন না। মাঝে ২-১ টা ঘটনাও ঘটছে যে বিভিন্ন রকম এই কার্বন ক্রেডিট হুম। মানে ব্যাপারটাই তো অনেক নতুন। তো অনেকেই আসছে। আসার পরে তারা যেটা হয়তো কিছুদিন কাজ করার পর তারা কাজটা করতে পারে নাই। হুম। আমি খুব ইন্টারেস্টিংলি ফিল্ড থেকে শুনতেছিলাম যে কেউ একজন কার্বন অ্যাগ্রো ফরেস্ট্রিতে হ্যাঁ, কার্বন ক্রেডিট নিয়ে কাজ করছে। আমি বলছি, "হু ইস দে?" হ্যাঁ, তো তারপরে বলতেছে, "হ্যাঁ, আপনারা তো টাকা দিতে পারেন নাই। হ্যাঁ, তারা আগেই টাকা দিয়ে দিছে।" হ্যাঁ, তো পরে আমি যেটা আছে যে আরেকটু মানে আমার ইন্টারেস্টের কারণে খুঁজলাম। হ্যাঁ, হ্যাঁ, সে সত্যি টাকা দিছে। পার গাছের জন্য সে ৳৫০ করে দিয়েছে। হ্যাঁ। সো সে অন্য কোনোভাবে এই টাকাটাকে ম্যানেজ করছে। ইটস এ নট কমপ্লিটলি কার্বন ক্রেডিট থিং। জি। রাদার সে হচ্ছে যে একটা philanthropy ফান্ড, হ্যাঁ, যে চিন্তা করেছিল যে এটা কার্বন ক্রেডিট নিয়ে করবে বা কোনো একটা কিছু, কিন্তু তার ভেরিফিকেশন স্ট্যান্ডার্ড নিয়েও ধারণা নাই, এইটা নিয়েও ধারণা নাই। অথবা যখন এই ধারণাটা তৈরি হয়েছে সে সেটাকে কমপ্লেক্স ভেবে অথবা সেই সিস্টেমের ভিতর যেতে পারে নাই। হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে যে এরকম বলছে যে তোমরা এগুলো করো, তোমাদেরকে টাকা দিব। অল্প কিছু জনকে ওই যে ৳৫০ করে দিয়েছে গাছ প্রতি, আর বাকিগুলো জনকে দেয় নাই। তার ভিতরে এখন পারসেপশনটা কি? ও এটা তো হয় নাই, হ্যাঁ, বা এটা তো হয় না। জি। সো এরকম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ও আছে। তো আমার কথাটা হচ্ছে, দেখেন যে আপনাকে কোথাও না কোথাও কাউকে না কাউকে তো শুরু করতে হবে। জি। এবং আপনি philanthropy ফান্ডটা আগের মতো আসবে না। আর আপনি যেটা বলতেছিলেন যে ওখানে এসে তাদেরকে ইন্সপায়ার করতেছি কিনা হ্যাঁ, হচ্ছে যে ইয়ে করার জন্য। সো আপনি ইন্সপায়ার করাতে কি মানে আপনি who are you যে আপনার ইন্সপাইরেশন এ সে অনেক কার্বন ইমিশন করবে আর আপনি থেমে গেলে সে অনেক কমায় দিবে। হ্যাঁ, ইউ আর নট দ্যাট পারসন। হ্যাঁ, থার্ড হচ্ছে যে আমাদের যেহেতু হচ্ছে যে আমরা ভালনারেবল কান্ট্রি, হ্যাঁ। এবং অন্যরা যে ইমিশনটা করতেছে তার ইফেক্টটা আমাদের উপর পড়তেছে। সো আমাদের হ্যাঁ, মানে ক্লাইমেট জাস্টিস এর পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলা খুবই রাইট যে আমরা তো এটার জন্য দায়ী না। হুম, তাহলে আমরা কেন হচ্ছে এটার সাফারার হিসেবে আমাকে অ্যাডাপ্টেশন ফান্ড দিতে হবে। হুম। সো কার্বন ক্রেডিট করলে অ্যাডাপ্টেশন ফান্ড চাওয়া যাবে না। কে বলছে Yes, আপনাকে? absolutely, এটা কমপ্লিমেন্টারি একটা জিনিস। এইটা এইটা ইটস আ ডিফারেন্ট সেন্স। আমি 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 অবশ্যই অ্যাডাপ্টেশন ফান্ড, আমি গ্র্যান্ট চাইবো। হ্যাঁ, আমরা সাফার করতেছি, আমরা গ্র্যান্ট চাইবো। কিন্তু কার্বন ফাইন্যান্সটা আসলে তো সেটা আমার অ্যাড অন। হ্যাঁ, আর আমার যেহেতু হচ্ছে যে এনডিসির কমিটমেন্টে জন্য যেটুকুন কার্বন মানে ইমিশন কমাইতে হবে, সেটা আমার এনার্জি সেক্টর বা অন্য সেক্টর থেকে মোটামুটি আমার এটা কভার করা সম্ভব। হুম। মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল এ যেটুকুন কমিটমেন্ট দেওয়া আছে সেটুকুন সম্ভব। এখন তো আমি টাকা চাইবোই যে আমার হচ্ছে যে তুমি আরো টাকা দাও। মানে তাহলে আছে যে কন্ডিশনাল যে আ মানে কার্বন কমানোর কথা আমি সেটা কমাবো। তাই এখন আমি কন্ডিশনালটা যদি আমি কমাবো বললে, টাকাটা দেওয়ার জন্য তো আপনার প্রুফ লাগবে যে ইয়েস, আপনি করতে পারেন। ইয়েস। সো আমার দেখেন আমি ভলান্টারি মার্কেট আমি বিক্রি করে ফেলছি এত।
তাহলে তুমি যদি আমাকে দাও তাহলে আমি হচ্ছে যে এটা করব। হুম। হ্যাঁ, ভলান্টারি মার্কেটে প্রাইসটা হয়তো একটু কম। কিন্তু আপনি ভলান্টারি মার্কেটে যদি একটা কেস তৈরি করতে পারেন, আপনি হোয়াই নট হচ্ছে যে জেসিএম এ যান। ইয়েস, ইয়েস। হ্যাঁ, মানে আপনি হচ্ছে যে জয়েন্ট হচ্ছে যে কার্বন ক্রেডিট মেকানিজম এ যান, সিডিএম এ যান। জি। তো তখন তো আমি হচ্ছে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইয়ে হলে তখন আমি প্রাইসিংটা অনেক হাই পাবো। ইয়েস, ইয়েস। এবং এই যে আমার যে এক্সপেরিয়েন্সটা হলো, আমি যদি হুম। এখন যেকোনো হচ্ছে যে একটা মানে জেসিএম জাপান কার্বন ক্রেডিটের উনাদের সাথে যদি আমরা এটাকে করি, তাহলে আমার তো লার্নিংটা হয়ে গেছে। আমার তো লার্নিং কস্ট নাই। জি, জি। তাহলে আমি যদি এখন হাই প্রাইসটা পাই তাহলে আমি তো ফার্মারকে অনেক হাই ইয়েস, রিটার্নটা দিতে পারব। অ্যাবসোলিউটলি। সো একটু মানে পজিটিভলি থিংক এর চেয়ে আননেসেসারি আমরা বুঝে অথবা না বুঝে জিনিসগুলোকে গুলাই ফেলি। Absolutely. And I totally agree with you যে মনে করেন adaptation and mitigation can go hand in hand. হ্যান্ড ইন হ্যান্ড। As long as it is additional finance for বাংলাদেশ। বাংলাদেশ এবং কার্বন ফাইন্যান্স কিন্তু সব প্রজেক্টের জন্য ফিট হবে না, ঠিক না। কারণ কার্বন ক্রেডিটের জিনিসটা হচ্ছে যে ইউ হ্যাভ টু সিলেক্ট আ প্রজেক্ট যেটা একটা আন্ডারলাইং বিজনেস মডেল আছে, রোবাস্ট। এক্সাক্টলি, You are just making sure that it scales and it becomes profitable এক্সাক্টলি। for the stakeholders who are involved আর কি. You are absolutely right. Well, Rauf bhai, thank you so much for this master class on forestry and carbon finance. Last question যদি আমি করি, what is your next frontier for SF? ওকে, ওয়েল আমি মানে যেহেতু এটা কার্বন কাস্ট এবং হচ্ছে যে কার্বন নিয়ে কথা বলছি, আমি শুধু কার্বনের জায়গাতে আমরা কোথায় চিন্তা করতেছি। সো বেসিক্যালি আমরা ৩ টা জায়গা নিয়ে কার্বনের ভেরি ইমিডিয়েট, এটা ইটস নট এ লং টার্ম চিন্তা করতেছি। একটা অ্যাগ্রো ফরেস্ট্রিটাকে এটা আমরা হাই স্কেল করতে চাই এবং মানে ইভেন আমরা যে প্রজেক্টের কথা চিন্তা করতেছি সেই প্রজেক্টটা যদি আমরা ইনভেস্টমেন্টটা যদি আমাদের আসে, হোপফুলি 2026 এর ভিতরে আসবে Yes. এবং 2026 এ আমাদের যেইটা কার্বন অডিট হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে, সেটার টাকাটাও ঢুকবে। তাহলে এই টাকাটা আমরা কৃষকদের কাছে দিয়ে দিতে পারলে আমরা একটা প্রুফও দেখাইতে পারবো যে দেখো আমরা যা বলছিলাম করছি। Yes. সো এইটা আসলে এশিয়ার ফার্স্ট সবচেয়ে বিগেস্ট অ্যাগ্রো ফরেস্ট্রি কার্বন ক্রেডিট প্রজেক্ট হবে এইটা, এটা আমাদেরটা ফার্স্ট। সেকেন্ড আমরা হচ্ছে যে AWD নিয়ে হুম। আমরা হচ্ছে যে মানে কাজ করতেছি। We don't want to say someone is saying that within a year they will cover 3 lakhs hectares of land. হ্যাঁ, হ্যাঁ। আমরা ওইরকম 3 লাখ হেক্টর করতে পারবো। ইটস এ মানে AWD 20 ইয়ার্স ওল্ড টেকনোলজি, কিন্তু এখনো তো অ্যাডাপ্টেশন রেটটা অনেক কম। আমি ওইভাবে কমিট করতেছি না, কিন্তু আমাদের এই সিজনে আমরা একটা পাইলট করার প্ল্যান Yeah. যে এই পুরো ভেরিফিকেশন সিস্টেমটা এবং ফার্মারদেরকে এডুকেট করা যে কোন ধরনের ইনফরমেশন ডেটাগুলো দিলে সেটা AWDর জন্য Yes. কার্বন ক্রেডিটের এতে আসবে। সো এবারে এটা ছোট্ট একটা পাইলট করবো এবং নেক্সট সিজনে আমরা এটা বিগার স্কেলে যাচ্ছি AWD নিয়ে। এটা আমাদের একটা পার্টনারের হয়েছে, আমাদের ইনিশিয়াল এগ্রিমেন্টের দিকে হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড হুম। বা সেকেন্ড, থার্ড মানে নট লাইকলি যে প্রায়োরিটি ওয়াইজ না, মানে টপিক ওয়াইজ। হ্যাঁ। এরপরেরটা হচ্ছে যে আমরা বায়োচার নিয়ে আমরা মানে কাজ করতেছি। সো বায়োচারের আমরা মানে ট্রিপল উইন দেখি। যে একটা হচ্ছে যে আমাদের সয়েলের কন্ডিশন খুবই খারাপ। তো সুতরাং বায়োচারকে যদি অর্গানিক ফার্টিলাইজারের সাথে মিক্সড করতে পারি তাহলে এইটার মানে মানে সয়েল হেলথটা হিউজ ইমপ্রুভ হবে উইথ ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি সহ। এবং এটা হচ্ছে যে ফার্স্ট উইন। সেকেন্ড উইন হচ্ছে যে আমাদের যে রিসাইক্লিং বা হচ্ছে যে সার্কুলার ইকোনমির কথা বলি, যে এগ্রিকালচার যে একটা ওয়েস্টগুলো। ওয়েস্টগুলো আছে সেইগুলোকে আমরা এই বায়োচারে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে একটা ইয়ে পাবো। থার্ড উইনটা হচ্ছে যে আমার মেইন উইন, যেটা যে কার্বন ক্রেডিট। এবং কার্বন ক্রেডিটে বায়োচার কার্বনকে 100 ইয়ার্স পর্যন্ত লক করে ফেলে। সো এইটার ভ্যালু দ্য হাইয়েস্ট। মানে আমি ইয়ের থেকে Agroforestry থেকে। কয় টাকা হ্যাঁ। পার ক্রেডিট কয় টাকা পাবো? হ্যাঁ। ধরেন না এখন $18 থেকে $35। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি যদি এইটা করতে পারি ইভেন $50 থেকে $150-200 পাবো। হ্যাঁ। সো এইটার হচ্ছে যে The next frontier. নেক্সট ফ্রন্টিয়ারটাকে আমরা এইটাকে হিউজ দেখতেছি এবং আমাদের এগ্রিকালচারাল ওয়েস্ট অনেক। আপনি Yes. শুধু ভেরি স্পেসিফিক যদি মানে ইয়ের কথাই বলেন, মেজের কথা বলেন, জি। মেজ হাই গ্রোয়িং Yes. এবং আস্তে বাড়তেছে। সো ওর কপগুলো, ওর হচ্ছে যে টাংগুলো, রেসিডিউগুলো, এইগুলোকে যদি এবং ওইটার মানে কবের যে বায়োচারের কোয়ালিটি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির বায়োচার। Wow. Wow. So, Fantastic. এইটা নিয়ে আমরা কাজ করবো এবং থ্যাংক ইউ যে আছে যে এইটাতে আপনাদের যে এক্সপার্টাইজটা আছে আমরা এই এক্সপার্টাইজটা কমপ্লিটলি ইউজ করতে চাই Yes. এবং এইটা আমরা হচ্ছে যে মানে এইটাকে আমরা নেক্সট ফ্রন্টিয়ার হিসেবে দেখতে চাই। Fantastic. No, thank you for partners like you যারা একটু বোল্ড ভাবে ইনোভেটিভ ভাবে আসলে বাংলাদেশের
এনভায়রনমেন্টাল ল্যান্ডস্কেপটা একটু চিন্তা করছে বিকজ উই ডোন্ট ফাইন্ড মেনি ইনোভেটিভ পার্টনার্স লাইক ইউ। বাট রব ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপিয়ারিং অন কার্বোক্যাস্ট টুডে। Thank you for your time, and we wish SF all the best. থ্যাংক ইউ। Yes. To the audience, if you want to watch and hear from more sustainability leaders in Bangladeshi space, please drop a like to Carbocast on YouTube, Facebook, and Instagram. Go check our website as well. We're planning on bringing a lot of speakers in Jarakina niche environmental knowledge dibo Bangladesher jonno, right? So, thank you again for joining with us today. This is Navid Haidar, your host. Thank you so much.